যেখানে আমি দাঁড়িয়েছি এটা কিন্তু ভেঙে যেতে পারে। তো এরকম অবস্থা দেখো, পুরো পুরো ভেঙে একদম চৌচির হয়ে গেছে। এখান থেকে যাওয়াটাও রিস্ক। আপনাদের বাড়িও তো ভেঙে যেতে পারে তো কিছুদিনের মধ্যে। আমরা ঝুলছি, তাহলে আমাদেরকে কিছু দাও, ঘর দূর করে দাও। গরিব মানুষ, আমাদের কিছুই তো নাই। আমরা যতক্ষণ না খাটি ততক্ষণ না খাই। এটা জেলখানায় যে মানুষ থাকে না, তাতে সে শুকনো টাকায় থাকে। এটা হচ্ছে মানে ডিপ চালান। এটা মানুষ মানে পেট আছে তো, আর ওই মাঠে জমি আছে, সেই জমির সন্ধানে ফসল করে দেখতে যায়। কি কষ্ট! এইখান থেকে ওই মাঠে যেতে হয় নৌকা চালিয়ে, ডিঙি চালিয়ে। ডিঙি চালিয়ে বুঝতে পেরেছি, এই ডিঙি চালিয়ে যায়। এটা তো একটু ঢেউ হইলে ডুবে যাবে চালাতে না পাইলে। দেখো এই দাদু এই পার থেকে ওই পারে যাবে। ওই পারটা কিন্তু অনেক দূর, অনেক চওড়া। ওই পারে গিয়ে সার দেবেন, জমিতে সার দেবে। ওই যে বস্তাতে সার রয়েছে। ও তো তাহলে আর দেরি করাবো না, আপনি যান, দেরি হয়ে যাবে। দেখো স্রোতে টেনে নিয়ে যাচ্ছে দাদুকে। এই দ্বীপে রয়েছি, এই দ্বীপের মাটি মানে এটা মাটি না, এটা সোনা। আমি শুনে অবাক হয়ে গেছি, একটা জমিতে 3টে ফসল একসাথে লাগানো হয়েছে। আখ লাগানো হয়েছে, মুসুরি লাগানো হয়েছে, তার মধ্যে আবার কালো সর্ষে। হ্যাঁ, সর্ষে লাগানো হয়েছে। একসাথে 3টে ফসল একবারে হচ্ছে, বিনা সেচে, কোনো জল লাগবে না। তো যদি কোনো সরকারি আধিকারিক এই ভিডিওটা দেখে থাকেন তো অবশ্যই যেন এখানে তারা বোল্ডারের ব্যবস্থা করেন, বা যেন পাড়িটা বাঁধানো হয়, এরকম কিছু হয়। মানে যে ক্ষেতের জমি গেছে গেছে, কিন্তু এখন যারা মানুষরা থাকে সেই জমিটুকু যেন থাকে, এটাই কিন্তু ওনাদের আসল চাওয়া। আমাদের ওপারে জমি আছে, ওই পারে জমি আছে। এখানে যদি আমরা চলে যাই সালার, তাই ওই জমি করতে পারবো না? হ্যাঁ, পারবো, আসতে পারবো। তাই তো। তাহলে এইখানে যদি আরো থাকি, তাহলে যাইকে ডুঙাই করি, লাই ফেরি, যাইকে দুটো আবাদ করি, আর দুটো খেতে পাবো। সবাই খায়, আমাদের এখানে সবাই খায়। এই যে ভাগীরথী নদী, এইটা ছিল এইভাবে ওইদিকে গেছে, আর এই বাবলা নদী এই দিক থেকে এইদিকে এসছে। এই যে এটা এই দিক থেকে এইদিকে গেছিল, আর এটা এই দিক থেকে এইভাবে এইদিকে গেছে। তো এই জায়গাটা পুরো মিশে গেছে। এই জায়গা বিশাল বড় একটা এরিয়া ছিল, প্রচুর মানুষের বসতি ছিল এখানে, ভেঙে পুরো গঙ্গার মধ্যে চলে গেছে। কি অবস্থা দেখো! গঙ্গার ভাঙন এইটা, বাবলা নদী বা ভাগীরথী মেল হয়ে গেছে, এবং উত্তরে দক্ষিণে বাবলা নদী ভাগীরথী এক জায়গাতে মেল হয়ে গেছে। আমাদের মাঝখানে পুরো দ্বীপটা, এখানে হাত আমাদের কোনো নেই। যদি কোন টাইমে, এনি টাইমে বসে যেতে পারে, পুরো জলের মধ্যে বসে যেতে পারে, জলের মধ্যে বসে যেতে পারে আমাদের। লাঠি মেলে ও না, তারা হয়ে গেছে মেম্বার, প্রধানমন্ত্রী। শিক্ষার দাম আছে, কিন্তু শিক্ষার দাম হচ্ছে না, জানেন? শিক্ষার দামটাই থাকছে না। একটা শিক্ষিত লোক যে কিছু বই দিয়েছে, তারা মাইছি সব এড়িয়ে দেবো। এই তো হয়ে গেছে ব্যাপার বাবা, কিছু করার নেই। এই বিশাল চর এরিয়া, এই চরটা 15,000 বিঘার বেশি বড় চর। সেখানে প্রচুর পরিমাণে মুসলিম থাকে, সবাই মুসলিম, তা একজন হিন্দু। তা আপনাদের এই মুসলমানের মধ্যে থাকতে একজন হিন্দুর কেমন অসুবিধা হয় সেটা একটু বলুন। কিছু অসুবিধা হয় না, কোনো অসুবিধা হয় না, ভালোভাবে আছেন আপনি, আপনার ধর্ম সম্পূর্ণভাবে পালন করতে পারেন। আচ্ছা আচ্ছা, তারা আবার তার ধর্ম পালন করে, তাদের ধর্ম তারা করে, আমাদের ধর্ম আমরা করি। এটা কিন্তু খুব ভালো। এত বড় একটা মুসলিম কমিউনিটির মধ্যে একটা মাত্র হিন্দু ঘর, সেই ঘরের মানুষ কিন্তু ভালোভাবে আছেন। আপনারা ঠিকঠাক আছেন পুরো না? ওই তোমার নাম কি? হ্যাঁ, রফিউল। রফিউল টাইটেল কি? টাইটেল জানো? রফিউল টাইটেল মানে কি বলতো? মানে রফিউল মন্ডল, রফিউল শেখ, কোনটা? রফিউল শেখ, শেখ না শেখ, রফিউল শেখ, রফিউল শেখ। হ্যাঁ শোনা, তুমি পড়াশোনা করো? কিসে পড়ো? ফোরে পড়ো, তো ভালো বড় হয়ে গেছো। এই জমি কি তোমাদের নাকি? এই আশপাশ দিয়ে ঘুরছো? হ্যাঁ, এটা তোমাদের জমি? বাহ, শিং থাকলেই সেটা দেশি, সে কানঝোলা হোক। আচ্ছা, তাহলে দেশি আর রেয়াজি খাসির একটা পার্থক্য দেখিয়ে দিই। এই দেখো শিং আছে এদের, এই গুতোয় না, এই দেখো শিং আছে, এটা হচ্ছে দেশি। আর ওই যে রেয়াজি একটা আছে, এই যে একটা রেয়াজি দেখো, এই দেখো শিং নেই, এই দেখো, এই যে হচ্ছে রেয়াজি খাসি, যার শিং নেই। ও নৌকা! Ready? 1, 2, 3, start.
সকালে যেখান থেকে আমি ভিডিওটা শুরু করছি এটা হচ্ছে কালীগঞ্জ বাজার, আর এখন রয়েছে আমি নদিয়াতে। আর নদিয়া থেকে আমি যাবো হচ্ছে বর্ধমানে, মানে একটা ডিস্ট্রিক্ট ক্রস করে আর একটা ডিস্ট্রিক্টে যাব। তো আমার এই যে ছেঁড়া পরোটা চলে এসছে, এটা পুরো ছেঁড়া হয়নি, আর দুটো ঘা দিলে ছেঁড়া হয়ে যাবে। এবারে তো এই যে হচ্ছে কালীগঞ্জ বাজার, আমরা কিন্তু খেয়ে এবার সামনের দিকে যাচ্ছি। তো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন আমি যেদিকে যাচ্ছি দেখো রাস্তার অবস্থা কি। এটা কিন্তু বর্ধমানের মধ্যে পড়ে, নদিয়া ক্রস করে বর্ধমানের মধ্যে ঢুকলাম। তো এই রাস্তা ধরে যাচ্ছি, সামনে হচ্ছে গঙ্গার ঘাট রয়েছে, সেই ঘাটটার নাম হচ্ছে নতুন পাড়ার ঘাট। তো দেখো এই রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে কিন্তু সামনে। এই জায়গার মানুষ এইভাবেই কিন্তু যাতায়াত করে, তাদের যে মেইন যাতায়াতের রাস্তা সেটা এই রাস্তায়। এই যে তো এইবার বৃষ্টি কিন্তু একটু কম হয়েছে, তাতে এই অবস্থা। যদি বৃষ্টি বেশি হতো তো ভীষণই বাজে অবস্থা। দেখো এখান দিয়ে ট্রাক যাতায়াত করে, সাইকেল, ভ্যান ট্যান সবই এখান দিয়েই যায়। তো যেখানে যাচ্ছি তারা ভীষণই দুর্গম অবস্থায় থাকে। কাকা আপনাদের বাড়ি কোথায়? মানিকডিহি, মানে এই দিকে না? ও এই রাস্তাটা যায় সামনের দিকে, ঘাট আছে, ঘাটটার নাম কি? মানিকডিহি ঘাট। আর ওই পারে হচ্ছে নতুন পাড়া, নতুন গ্রাম, নতুন পাড়া না নতুন গ্রাম। আমাদের বাড়ি বনগাঁয়। বনগাঁয়। এইটা নদিয়া না এটা বর্ধমান? আর ওই পাড়টা বর্ধমান। তাহলে এখনো নদিয়ার মধ্যে রয়েছি। ভাই এ কিসের খাবার এগুলো? ছাগলের? ও বাড়ি কতগুলো ছাগল? 10-12টা হবে। 10-12টা হবে? বড় বড় হয়েছে? হ্যাঁ বড় বড় ছাও আছে। তাহলে বিক্রির মতন প্রায় হয়ে গেল না? যাক যাক, এখানে একটু ছায়া আছে ওই জন্য একটু দাঁড়ালাম। তাহলে এটা হচ্ছে নদিয়ার মধ্যে এখন আমি রয়েছি, সামনে যাচ্ছি বর্ধমানের দিকে। আর সামনে হচ্ছে গঙ্গা নদী, গঙ্গা নদীর যে ঘাটটা সেটা হচ্ছে মানিকডিহি ঘাট। আর আমরা যাবো ওই পাড়ে, ওই পাড়টা হচ্ছে নতুন গ্রাম। দেখো ওই যে ভটভটির শব্দ শোনা যাচ্ছে, ওটা হচ্ছে নৌকা। আর দেখো এইদিকে প্রচুর গ্যামা ঘাসের চাষ হয়। এই যে দেখতে পাচ্ছ, এই যে এই ঘাসগুলো, এইগুলো কিন্তু গ্যামা ঘাস। আর এই ঘাসগুলো হচ্ছে গরুর ঘাস। গরুর ঘাসের এইদিকে অনেক পরিমাণে চাষ হয়, কারণ এইদিকে প্রচুর মানুষ গরু পালে। মানে দুধের সাপ্লাই এখান থেকে প্রচুর যায়, এখান থেকে মুর্শিদাবাদ থেকে একটা হিউজ দুধের সাপ্লাই এখান থেকে, মানে দুধ বা পনির বা মিষ্টি বানায় যা দিয়ে, সেই সাপ্লাইগুলো এই এলাকা থেকে হয়। তাল গাছ দেখে দাঁড়ালাম, ভাবছি যে বাবুই পাখির বাসা দেখা যায় কিনা, তা কিন্তু দেখলাম না। এখন অনেক কমে এসছে বাবুই পাখির বাসা। সামনে দেখো কি মনোরম জায়গা এই জায়গাটা, সামনে একটা বড় আম গাছ আর এইদিকে একটা বড় অশ্বত্থ গাছ। এবার শান্তি লাগছে, এতক্ষণ রোদে হেঁটে এখানে আসার পরে মনে হচ্ছে ক্লান্তিটা মিটলো। এখানে একটা মনে হচ্ছে ইংরেজ আমলের পুরো বাড়ি রয়েছে, অনেক পুরনো বাড়ি। এই জায়গাতে মনে হচ্ছে কেউ আসা যাওয়া করে না, এখানে তো সাপের মারাত্মক আড্ডা হবে। এই দেখো জায়গাটা কিরকম, এই যে বট গাছটা দেখো, আর এই বাড়িটা দেখো কত পুরনো। তো অনেকক্ষণ ধরেই হাঁটছি কিন্তু এখনো সে ঘাটের সন্ধান মিলল না। একটা কাকুর কাছে জিজ্ঞাসা করলাম ঘাট এখনো কত দূর, এরকম দূরে তাকিয়ে দেখালেন যে ওই দূরে একটা কদম গাছ রয়েছে, ওই কদম গাছের ওইদিকে নাকি ঘাট। মোটামুটি এখন অনেকটা হাঁটতে হবে। আর রাস্তার অবস্থা দেখো, এই রাস্তা দিয়ে সব কিছু যাতায়াত করে, এই জায়গার মানুষের কিন্তু মারাত্মক বেহাল অবস্থা। তবে ভালো করে বুঝলাম দ্বীপ এবং চরের মানুষের অবস্থা কিন্তু সব জায়গায় মানে সংকীর্ণ। আমার চারিপাশে যে জঙ্গল দেখতে পাচ্ছি তা তো সব গ্যামা ঘাসের জঙ্গল। চারিপাশে দেখো, এই দিকটাও প্রচুর পরিমাণে ওই ঘাস। আর যে জায়গা দিয়ে যাচ্ছি খুব সাবধানে যেতে হবে, কারণ এখানে সাপের আড্ডা, দেখলেই বোঝা যাচ্ছে জায়গাটা কিন্তু একদমই সুবিধার জায়গা না। কিরকম জায়গা দেখো, একটা লোক নেই, মানে দূর দূরান্ত কেউ এখানে যদি চেঁচিয়ে মরে যায় তাও তাকে বাঁচানোর জন্য একটা লোক পাওয়া যাবে না এখানে। পুরো দূর দূর থেকে দিগন্ত যতদূর দেখা যাচ্ছে পুরো ফাঁকা আর ফাঁকা, মানে মাঠ, ক্ষেত, এই গ্যামা ঘাস হয়ে রয়েছে। এরকম একটা মানুষ নেই, একটা মানুষের ঘর বাড়ি নেই এদিকে। আর এখানে রাত বেরাত মানুষ এইভাবে যায়, এটা যাতায়াত করা কিন্তু খুবই ডেঞ্জারাস বিষয়। এখানে একদম ঠিক না পরিবেশটা। তবে যত চর এরিয়া দেখেছি তার রাস্তাটা সব এরকমই হয়, এরকম একা একা যেতে হয়, মানে এরকম নিঃসঙ্গ পরিবেশের মধ্যে দিয়ে তাকে যেতে হবে এই রাস্তা দিয়ে। তো মোটামুটি অনেকটা পথ হাঁটলাম।
হেঁটে এবার সামনে আমি গঙ্গা দেখতে পাচ্ছি। গোপ্রো এখন আসবে না, একটু সামনে। এই দেখো মৌমাছির চাক হয়েছে ছোট। কি এলাকা রে বাবা! এই এরিয়া দিয়ে মানুষ রাত বেরাত কি করে যাতায়াত করে? অসম্ভব ব্যাপার তো এটা। ভেতর দিয়ে ওই সাইডে যেতে হবে। এই যে সামনে দেখতে পাচ্ছ, এটাই গঙ্গা। ও কি এরিয়া হে! কিন্তু ঘাট কই? এগুলো তো ঘাট না। এদিকেও কিছু ঘাটের কিছু দেখতে পাচ্ছি না। ওই যে নৌকা, দেখো কিভাবে ভেঙে যাচ্ছে দিনকে দিন। গঙ্গা দেখো ভেঙে আস্তে আস্তে নদী সব গ্রাস করে নিচ্ছে। এতে কিন্তু ভেতরে মানে গঙ্গাটা পাতলা হচ্ছে, গঙ্গার ডেপথটা কমে যাচ্ছে, ডিপনেসটা কমে যাচ্ছে, পাতলা হয়ে এইভাবে ভেঙে ভেঙে সব নদীর ভেতরে যাচ্ছে। ওই পাশে তো নৌকা দেখছি, কিন্তু এই পাশে ঘাট কোথায়? কি এরিয়া হে! একটা মানুষজন নেই। আমার এখন মনে হচ্ছে আমি কি ঠিক জায়গায় আসলাম? এটা কি ঠিক হচ্ছে আমার যাওয়া? দেখো একটা মানুষ নেই, মানে সিঙ্গেল একটা পিস নেই। এখন মনে হচ্ছে ভুল যাচ্ছি না তো, যে মানুষজন নেই সেই দিকে আমি হেঁটে যাচ্ছি। আমি কিন্তু হাঁটছি রাস্তা দেখে, রাস্তা বরাবর হেঁটে যাচ্ছি, কিন্তু ঘাট পাচ্ছি না। ও মাই গড, কেমন জায়গায়! দেখো একটা মানুষজন নেই, যারা মাঠে কাজ করে তাদেরও দেখছি না। আমি এমন সময় এসেছি, এখন কিন্তু বেশি বাজে না, এখন বাজে 10টা 14। এই মোবাইল দেখে বললাম তোমাদেরকে। ঘাটটা মনে হয় সামনে, ওইটা মনে হচ্ছে কদম গাছ। কি লেভেলের এরিয়া! দেখো ভেঙে কি হয়েছে, দিনকে দিন ভেঙে ভেঙে কিন্তু জমি কমে আসছে। আর গঙ্গার চরের এত সুন্দর জমি, মানে এখানে এত সুন্দর ফসল হয়, সেটা কিন্তু মানে অসাধারণ ফসল হয় এখানে। আর এই সুন্দর জমি যদি এরকম ভাঙতে ভাঙতে কমে আসে, একটা সময় কতটা গ্রাস করে ফেলবে এই নদীতে। দেখো ভেঙে ভেঙে কি অবস্থা, পুরো নদীর পাড়টা কিন্তু ভাঙছে। দেখো যতদূর তাকিয়ে যাচ্ছে ততদূর কিন্তু ভাঙা দেখতে পাচ্ছি। আর এই যে রাস্তা দিয়ে আমি হাঁটছি, এটা কিন্তু হাঁটার রাস্তা। দেখো এই যে হাঁটছি এখান দিয়ে, মানে এই সাইডেও মাটি ছিল, এই যে এইসব দিকে, সেখানে কিন্তু মানুষ হাঁটতো। দেখো এই যে সাদা সাদা ঘাস নেই, এরকম মাটি ওই নিচে ভেঙে পড়েছে। মানে সামনে যে বৃষ্টিটা হলো এই 2 দিন আগে, এই বৃষ্টিতেই কিন্তু এই মাটিগুলো ভেঙেছে। এই দেখো ভেঙে পড়ছে, এই যে। তো আর কদিন পরে এর ভিতরেও ঢুকে যাবে ভাঙতে ভাঙতে। দেখো পুরো এখান দিয়ে মানুষ হাঁটতো, সেই পথটা ভেঙে গেছে। কিভাবে জমির ক্ষয় হচ্ছে, জমির ক্ষতি হচ্ছে, এইগুলোর উপর সরকারের নজর দেওয়া উচিত। এবার এইভাবে দেবেও বা কিভাবে? প্রচুর জায়গা ভাবে যত ঘুরলাম আমি বুঝতে পারছি, সুন্দরবন দিয়ে, গঙ্গার চর দিয়ে, এরকম প্রচুর জায়গা যেখানে নদীর পাড়ি ভাঙছে, ভেঙে ভেঙে ভেতরে ঢুকে যাচ্ছে, চাষের জমি কমে যাচ্ছে। এটা কিন্তু খুব একটা বড় ধরনের ডিস্ট্রাকশন। মানে আস্তে 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 ক্ষতিটা হচ্ছে, আমাদের চোখে পাচ্ছে না, কিন্তু একটা বড় আকারের ক্ষতি হচ্ছে। 5 বছর পরে দেখলে বোঝা যাচ্ছে যে বড় একটা জায়গা নেই, যেটা নদীর তলে চলে গেছে। তো এই যে হচ্ছে কদম গাছটা, যে একটা কাকা আমাকে বলছিলেন, ওই দূরে একটা কদম গাছ আছে, ওই কদম গাছের নিচে যাও, ওখানে নৌকা আসবে। ওই যে ওই পাশে নৌকা, ওই নৌকা এই সাইডে আসবে। এবার ওই নৌকা কখন আসবে সেটাই কিন্তু ব্যাপার, যে ওখান থেকে লোক না ছাড়লে কিন্তু এই সাইডে আসবে না, আর এই সাইডে লোক বেশি না হলেও ওই সাইড থেকে আসবে না। তখন তো ওয়েট করতে হবে, অথবা ওই সাইডে যদি লোকজনকে দেখি তাদের এখান থেকে মানে চিৎকার করে ডাক দিতে হবে যে আমি এখানে এসছি, আমাকে নিয়ে যান। এরকম কিছু না করলে পসিবল না ওটা। তবে দেখো এরকম জায়গায় একটা পোস্ট লাগানো হয়েছে, ল্যাম্প পোস্ট, ওটা হচ্ছে সোলারের। কারণ এখানে বিদ্যুতের কোনো আমি ব্যবস্থা দেখলাম না এই দিকটা এখনো অব্দি। ওই পারে অবশ্যই আছে, কিন্তু এইদিকে কোনো মানুষজন থাকে না, তো সেই জন্য বিদ্যুতেরও ব্যবস্থা নেই। তবে এই সোলারের পোস্টটা দিয়ে ভালো হয়েছে, রাত্রেবেলা এদিকে লোকজন তো যাতায়াত করে, তাতে এখান থেকে মানে পাড়াপাড়ের জন্য এটা ভালো হয়েছে। এই ফাঁকা জায়গায় একটা এই লাইট পোস্ট, এটা দেখে একটু ভালো লাগলো। ও কাকু, ও নৌকা,
শুনতে পেলো না কি কে জানে। ওই পারে একজনকে দেখতে পাচ্ছি। নৌকা কখন আসবে? ও নৌকা, ও নৌকা, ওই পারে যাব, আমরা 3 জন আছি। কত লাগবে? কত টাকা লাগবে কাকা? মানে টাকার হিসাবও এরকম চিৎকার করে হচ্ছে। দেখো অনেকগুলো কথার উত্তর পেয়েছি। লাস্টে কতজনে বললো 200 টাকা লাগবে না কি একটা জন্য বললো উনি। ওই পারে দেখা কি যাচ্ছে? এখান থেকে দেখা যাচ্ছে না, অনেকটা চওড়া এখান থেকে। এই ভাইরা দেখো এই গ্যামা ঘাস কেটে নিয়ে বাড়ির জন্য যাচ্ছে, গরুর খাবার নিয়ে যাচ্ছে। ভাই ওই পারে যেতে গেলে নৌকা কখন আসবে কাকু? লোক না হলে আসবে না। এই সাইডে যদি দেখে অনেক লোক তাহলে কি আসবে? তাহলে আসবে। ওই পারে যেতে কত নেয়? ও 5 টাকা। 5 টাকা নেয়। ও মোটর সাইকেল থাকে ফেলি 10 টাকা 15 টাকা। আচ্ছা, এই নৌকাও কি ডাকের নৌকা? হ্যাঁ, ওই জন্য কম আছে। পার্সোনাল হলে তো অনেক টাকা নেবে। ও মানে লোক না হলে আসবে না, তাহলে ততক্ষণ আমাদের ওয়েট করতে হবে। এ সবার জন্য এই একই সিস্টেম? ও আচ্ছা। ওপারে দেখা গেল খুব যদি আর্জেন্ট দরকার থাকে 2টো লোক পেলেও চলে আসে। ও 2টো লোক পেলেও চলে আসে। ওই নৌকা এতে চলে না, ওই যে মোটরে? না, ডিজেলে। ডিজেলে চলে। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। ওপারে 2টা পেলেই চলে আসবে, পাড়া 3-4টে হলে চলে আসবে। চলে আসবে, দেখা তো যায়। চলে আসবে। ও আচ্ছা, তাহলে আমাদের যখন 3 জন দেখতে পাবে ওই পার থেকে তখন চলে আসবে আশা করি। আপনারা ওপার যাবেন না? হ্যাঁ, আমরা ওপারে। ওই পারটার নাম হচ্ছে নতুন গ্রাম, আর এইটার নাম হচ্ছে ডিহিপাড়া ঘাট। ওটা নতুন গ্রাম ঘাট, এটা নদিয়া, ওটা বর্ধমান। তাহলে আমরা নদিয়ায় রয়েছি, নদিয়া থেকে বর্ধমানে যাব। ধন্যবাদ কাকু। দেখো চাষের জন্য এই ট্রাক্টর গুলো যাচ্ছে। দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে 2টো ডিস্ট্রিক্টের মধ্যে যোগাযোগ ব্যবস্থা এই নদী, আর এই নদীর উপরে এই ফেরি নৌকা। ওই পাশে কিন্তু বর্ধমান, এটা নদিয়া। তা 2টো ডিস্ট্রিক্টকে জয়েন করছে এই ফেরিটা। এই ফেরির কিন্তু একটা দারুণ অবদান আছে। খুব কষ্ট। এই আপনাদের যে রাস্তা কাকু, তো খুব ডেঞ্জারাস রাস্তা। সরকারকে বললো, সরকার শুনছে না। এই রাত্রেবেলা আপনারা এইভাবেই যাতায়াত করেন না? একটা ল্যাম্প পোস্ট দিয়ে গেছে। এই জলে রাত্রে জলে? হ্যাঁ, কেতগ্রাম দিয়ে গেছে। আচ্ছা, কেতগ্রাম থেকে দিয়ে গেছে। কেতগ্রাম পঞ্চায়েত থেকে দিয়ে গেছে। আচ্ছা, ওইটা হচ্ছে নতুন গ্রাম। কেতগ্রাম কোনটা? কেতগ্রাম অনেক দূর যেতে হবে এখান থেকে। ও আচ্ছা আচ্ছা। এখান থেকে প্রায় 20 কিলোমিটার রাস্তা। তা কেতগ্রাম এখানে দিয়েছে কেন? এই গ্রাম ডিহিগ্রাম দেয়নি কেন? এই ঘাট পারাপারের জন্য দিয়েছে। আচ্ছা আচ্ছা। মাইরি পঞ্চায়েত তো সে ধরনের কাজ করছে না। মানে নদিয়া ডিস্ট্রিক্টের কাজ করছে বর্ধমান ডিস্ট্রিক্টের সরকার। ভেরি গুড। কি কাজ হয়েছে দেখো। এই যে পোস্টটা, এই পোস্টটা দিয়েছে হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্টের একজন গ্রাম পঞ্চায়েত। আচ্ছা কাকু, ওই সাইডের মেইন শহর কি? হ্যাঁ, ওদিকে মোগগ্রাম, কাকগ্রাম, সালার। মোগগ্রাম, কাকগ্রাম, সালার হচ্ছে সালার টাউন। আর এইদিকের মেইন গ্রাম হচ্ছে কালীগঞ্জ পলাশী। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এইদিকের সমস্যাটা হচ্ছে রাস্তার জন্য মানুষ আসতে যাচ্ছে না। রাস্তা হলে এইদিকেই আসবে। রাস্তা হলে মানুষ এইদিকে যাতায়াত করে। আর তখন হ্যাঁ সুবিধা হবে, দারুণ সুবিধা। কারণ তখন তাহলে ভোগ সব এদিকে সুবিধা। ও আচ্ছা। হসপিটাল বাড়ির কাছে পেয়ে যাচ্ছে। ওদিকে হসপিটাল নেই না, ওদিকে সেই আপনার যেতে হবে, সালার যেতে হবে। ও অনেক দূর। আর এটা শর্টে হবে। ওদিকে কলেজ কত দূর? কলেজ অনেক দূর। সালার শর্টে হবে। এখানে আমার টোটো পাবো। আচ্ছা, ঘাট পার হইতে যাবো, আমি এদিকে পৌঁছে যাবো। পলাশী কলেজ বলে সব। ও আচ্ছা। পলাশী, দেবগ্রাম, কৃষ্ণগড় সব চলে যাবো। ট্রেন পাবো, ট্রেনের লাইন পাবো। ট্রেনের লাইন আছে ওখানে সালার ছাড়া ট্রেনের লাইন পাবো না।
ও, তার মানে ওইদিকে অনেক সমস্যা মানুষের সমস্যা। থাকে, তারা বর্ধমান দিয়ে যেতেই পারে না, সমস্যা বেশি। নদিয়া নদী পার করে নদিয়াতে চলাচল বেশি। কাকু ধন্যবাদ, অনেক কিছু জানলাম। তো আমি এসছি বনগা থেকে, আপনাদের ওই গ্রামে যাচ্ছি, ওই গ্রামটাই ঘুরে দেখবো। যান ঘুরে আসুন। এই সামনে কিন্তু আমি দেখতে পাচ্ছি, গোপ্রতে তো জুম হয় না, এখানে একটা বিশাল বড় এরিয়া ছিল, যেটার ওই পাশে যে বাবলা নদী বা ওই কাকু বললেন যে অজয় নদী, ওই অজয় নদী ভাগীরথী নদীর সাথে কিন্তু একসাথে জোড়া লাগানো ছিল না। এই সামনের বছর হয়েছে, আবার ওই ভাগে অ্যাডজাস্ট হয়ে গেছে, ওই পাশে ওরকম অ্যাডজাস্ট হয়ে গেছে। এইটা কিন্তু অ্যাডজাস্ট ছিল না, ওটা একটা আলাদা খাল মতন ছিল, সেটা এখন একসাথে নদীর শাখা নদী হয়ে গেছে, একটা নদী হয়ে গেছে। তো এই যে আমাদের সামনে যে ভাই রয়েছে, এই ভাইয়েরই কিন্তু নৌকা, এই মাঝি ভাইয়ের বাড়ি একদম সাইডে, মানে ঘাটের পাশেই বাড়ি। তা রাত বেরাত কারোর যদি কোনো শরীর খারাপ হয়, ভাইকে ফোন করে ডাকে এবং ভাই কিন্তু চলে আসে একদম সেই সময়, আর তার জন্য কোনো এক্সট্রা চার্জ নেয় না। ভাইকে ভালোবেসে সে 50 টাকা 100 টাকা বেশি দেয়, ভাই যে এক্সট্রা চার্জ নেয় তাও না, ভাইয়েরও নিজে বলছে যে রোগীর জন্য ফ্রি তখন। আর এই রাস্তা দিয়ে মানুষ যখন রোগীকে নিয়ে যায়, ধরো কোনো অন্তঃসত্ত্বা মা তার এই রাস্তা দিয়ে যখন নিয়ে যায়, তা তাকে ওই কঠিন কষ্ট, আর যে জিনিসে করে নিয়ে যায়, কি বললেন কাকা? খাটুলে, মানে খাটিয়া টাইপের, দড়ির খাটিয়া, যে মানুষ যে মরা মানুষ বয় না, হ্যাঁ, খাটুল আছে আমাদের গ্রামে একটা সমাজের একটা, আচ্ছা আচ্ছা, সমাজের খাটুলে কে যাওয়া হয়, মানে ওইটা বানানো হয়েছে ওই জন্য। হ্যাঁ, আচ্ছা, ওই খাটুলেতে করে কাঁধে করে 4 জন নিয়ে যাওয়া হয়। বর্ষাকালে ওটাকে যাওয়া হয়, তখন যখন টোটো আসে, তখন গাড়ি আসে, তখন টোটোতে যাওয়া হয় এখান থেকে। হ্যাঁ, আমরা এবার ওই সাইডে যাব। হ্যাঁ, এই ছোট্ট আখটা মিষ্টি আছে, কম হলেও মোটামুটি আছে, যা আছে। আখ চাষটা আমাদের বন্ধ হয়ে গেল একবারে, আখ চাষটা বরাবর ছিল আমাদের। বন্ধ হয়েছে কেন? আখের যা দাম, চাষি লাভ হচ্ছে না। ও, আগে আখি চাষ হতো, আর এইদিকে গুড়ের মিল ছিল। হ্যাঁ, তিনটি মিল ছিল এখানে। ও, এই নদীতে মাছ কেমন পাওয়া যায়? মাছ বর্ষার সময় হয়, তো বর্ষার সময় হয়, বড় বড় মাছ পাওয়া যায়। লোকজন মাছ ধরে, ধরে ওই রতনপুর, জিকিপুর, ওখান থেকে নৌকা দিয়ে আসে সন্ধ্যাবেলায়। ও আচ্ছা আচ্ছা, এই গ্রামের যে লোকজন তারা কি বেশি মানে মাছ ধরার উপরে পেশা নাকি মাছ ধরে না? ও, গ্রামটা পুরো মুসলিম গ্রাম। আচ্ছা আচ্ছা, হিন্দু গ্রামকে হিন্দু ঘর একটাও আছে? একটা ঘর আছে। আচ্ছা আচ্ছা, কোথায় সে? এর ভেতরে থাকে? ও আচ্ছা আচ্ছা। তো আমাদের নৌকা কিন্তু প্রায় ঘাটে চলে এসছে ওই পার থেকে, মানে ওই পারে ছিলাম হচ্ছে নদীয়াতে, এবার চলে এলাম কিন্তু বর্ধমানে। এই যে বর্ধমানের এই ঘাটটা, এই ঘাটটার নামই হচ্ছে নতুন গ্রামের ঘাট, আর ওই ঘাটটার নাম ছিল হচ্ছে ডিহিপাড়া ঘাট। আমার এখন মনে হচ্ছে এদের সাথে আমিও স্নান করি। আমারও মনে হচ্ছে। বাবা, জল ছিটিয়ে এসছে। Ready? 1, 2, 3, start. সব চিঙ্কু মিঙ্কুর দল কি আনন্দে দেখো জলে স্নান করছে। আচ্ছা, ভাইয়ের কাছে টাকা দিতে হবে। তাহলে আমাদের এখন 5 টাকা হয়েছে, যাওয়ার সময় 5 টাকা হবে, তো যাওয়ার সময় একেবারে দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, তবে এই যে সামনে যে একটা স্তম্ভ মতন দেখতে পাচ্ছ, এইটা আগে ছিল গুড়ের কল। তা সমস্যাটা হচ্ছে কি, এখানে আগে প্রচুর পরিমাণে আখ চাষ হতো, এটা মূলত মানুষ এখানে আখ চাষ করতো, এবং এপাশে ছিল গুড়ের ফ্যাক্টরি এবং ছিল হচ্ছে সুগারের কারখানা, সুগার মানে চিনির কারখানা। তো সেগুলো সম্পূর্ণ উঠে গেছে, কারণ আখ চাষ অনেক কমে গেছে। আখ চাষ কমে যাওয়ায় এই ফ্যাক্টরিগুলো, এই ছোট ছোট যে কলগুলো, সেগুলো বন্ধ হয়ে গেছে। দেখো, এখানে আগে প্রচুর পরিমাণে আখ চাষ হতো, এখন আর হয় না। আর সেই আখ চাষ বন্ধ হওয়ার জন্য গুড়ের কলগুলো এইভাবে বন্ধ হয়ে রয়েছে না। আচ্ছা,
কাকু এইখানে একটা যে হিন্দু ফ্যামিলি আছে না, একটা মাত্র, এই বাড়িটার পরে কোন দিক দিয়ে যাবো? ওই গাছতলা দিয়ে চলে যাবো। আচ্ছা, এই বৃহৎ একটা চর, এই চরটা এত বড়, মানে 15,000 বিঘারও বেশি এরিয়া জুড়ে চর। তো এই যে 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 পাড়াতে রয়েছি, যে গ্রামে রয়েছি, নতুন গ্রামে মুসলিম ঘর কত আছে? ওই তো 2600। 2600 মতন। 2600 বেশি কম হতে পারে, তাই তো? হ্যাঁ, কেন ওই ভেঙে যায় না, ভেঙে গেছে যেখানে গ্রামটা ভেঙে গেছে, অর্ধেক লোক তো উঠে গিয়েছে। ও আচ্ছা, তার আগে 2600 ছিল। হ্যাঁ আচ্ছা, তা প্রায়, হ্যাঁ 2600, মানে ওখানে 400 ঘর মতন ভেঙেছে। হ্যাঁ 400, তার 400-500 ভেঙেছে। 2600 থেকে তার মানে 2100 ঘর আছেই। তাই 2100 ঘরের মধ্যে মাত্র একটা হিন্দু ফ্যামিলি। তো সেইটা এবার আমরা দেখবো, চলো। তো এই যে এই 15,000 বিঘার চরের মধ্যে সবাই হচ্ছে মুসলিম ফ্যামিলি, তার মধ্যে একটা মাত্র হিন্দু ফ্যামিলি। কিন্তু আপনারা হিন্দু? তা এই বিশাল এরিয়ার মধ্যে সবাই এখানে মুসলিম না? শুধু আপনার এক ঘরই হিন্দু আছেন? 2 ঘর হিন্দু আছেন। ও আচ্ছা, 2 ঘর মানে এক ঘর থেকে ভাগ হয়ে 2 ঘর হয়েছে? ও আচ্ছা, তো এই যে কাকিমা রয়েছেন, একটু এদিকে আসেন। তো এই যে মানুষটাকে দেখছো, এই মানুষটা হচ্ছে এই গ্রামের, মানে নতুন গ্রামের একমাত্র হিন্দু ফ্যামিলির সদস্য। মানে এই বাড়িটাই মেইন হিন্দু বাড়ি ছিল, এটা ভেঙে 2টো হয়েছে। এই বিশাল চর এরিয়া, সেখানে প্রচুর পরিমাণে মুসলিম থাকে, সবাই মুসলিম, তো একজন হিন্দু। তা আপনাদের এই মুসলমানের মধ্যে থাকতে একজন হিন্দুর কেমন অসুবিধা হয় সেটা একটু বলুন। কিছু অসুবিধা হবে না, কোনো অসুবিধা হয় না, ভালোভাবে আছেন আপনি, আপনার ধর্ম সম্পূর্ণভাবে পালন করতে পারেন। আচ্ছা আচ্ছা, তারা আবার তার ধর্ম পালন করে? তাদের ধর্ম তারা করে, আমাদের ধর্ম আমরা করি। এটা কিন্তু খুব ভালো, এত বড় একটা মুসলিম কমিউনিটির মধ্যে একটা মাত্র হিন্দু ঘর, সেই ঘরের মানুষ কিন্তু ভালোভাবে আছেন। আপনারা ঠিকঠাক আছেন পুরো না? আচ্ছা, ভালো থাকলেই ভালো। আর বাড়ির আর কেউ বাড়ি আছে পেছনে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো পেছনে যাব আর একটা ঘর, মানে এই ঘরটাই ভেঙে ওনাদের ছেলেরা হয়তো দুটো ঘর হয়েছে। কাকু ভালো আছেন? এই ঘর আর সামনে যে ঘর দেখালাম, এই 2 ঘরেই মাত্র হিন্দু ঘর, এই আপনাদের এরিয়ার মধ্যে না? আপনাদের কোনো অসুবিধা হয়? কোনো অসুবিধা হয় না? না, আপনারা ভালো আছেন? কি হয়েছে? আচ্ছা, তো নতুন গ্রামের যে অংশটা ভেঙে নদীর সাথে মিশে গেছে সেটা হচ্ছে নতুন গ্রামের উত্তরপাড়া। আর এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এখন যেখানকার আমি ভিডিওটা তোমাদেরকে দেখালাম, সেটা হচ্ছে নতুন গ্রামের দক্ষিণ পাড়া। তা উত্তরপাড়া যেখানে 400-500 ঘর ছিল, সেটা পুরো ভেঙে নদীর ভেতরে মিশে গেছে। আর মিশে ওটা কিন্তু ওই বাবলা নদীর সাথে এবং ভাগীরথী নদী কানেক্ট হয়ে গেছে। আগে কিন্তু একসাথে ছিল না, কানেক্ট হয়ে গেছে। হ্যাঁ, গঙ্গার সাথে পুরো কানেকশন হয়ে গেছে, আগে আলাদা ছিল পুরো। আগে আলাদা ছিল। তার মানে উত্তর পাড়া থেকে দক্ষিণ পাড়ার মাথায় এক ছিল, ও 2 সাইডে এক হয়ে গেছে এখন গ্রামে আবার 2 সাইডে এক। মানে বুঝতে পারছো, ওই সাইডে প্রায় 500 বিঘে মতন জমি ছিল, সেটা ভেঙে গিয়ে নদীর সাথে মিশে পুরো এক হয়ে গেছে। আর সেখানে লাখ লাখ টাকার মানুষের বাড়ি ঘর ছিল, সেইটা দেখতে যাব মানুষ ওখানে কিভাবে এখন আছে। তো এবারে এই গ্রামের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি হচ্ছে নতুন গ্রামের উত্তর পাড়ায়, যেখানে মূলত বেশিরভাগ বাড়ি ঘর ভেঙেছে। তো এই রাস্তা দিয়ে যেতে হচ্ছে। আর টোটাল এই গ্রামে, মানে এই উত্তরপাড়া এবং দক্ষিণ পাড়া মিলে এই নতুন গ্রামে এক কাকুর কাছে শুনলাম যে 2600 পরিবার ছিল। এবার 2600 পরিবারের মধ্যে ওখানেই ছিল 400-500 পরিবার, আর সে 400-500 পরিবার পুরো ভেঙে নদীর সাথে মিশে গেছে। ওই যে বাড়িঘরগুলো, ওদের কিন্তু যাতায়াতের রাস্তা এইটাই। কি অবস্থা দেখো, এই বৃষ্টির মানে কাদার মধ্যে দিয়ে যাবে কি করে, আমি তো সেটাই ভাবছি। কি অবস্থা দেখো, দেখো এই রাস্তার কি অবস্থা। এটাই রাস্তা, এইটাই মেইন রাস্তা, রাস্তা একদম খেলার মাঠ। এটা খেলার মাঠ, এই অবস্থা। হ্যাঁ, এই বৃষ্টিতে এই অবস্থা হয়ে গেছে। দেখো পার্টের কাজ এখানে পুরো র্যান্ডম চলছে। তা বৃষ্টিটা হয়ে অনেক ভালো হয়েছে যে পার্ট জাগ দেওয়া গেছে, মাঝখানে বৃষ্টি হয়নি, বিরাট সমস্যা হয়ে গেছিল না আগা। এখন মোটামুটি জাগ টাক দিয়ে পার্ট বেছে ওঠাচ্ছে দেখো আমরা। তো এটা কিন্তু দক্ষিণ পাড়ায়, দক্ষিণ পাড়া থেকে এবার আমরা উত্তর পাড়ার দিকে যাবো। এই দেখো লেখা নতুন গ্রাম দক্ষিণ পাড়া নতুন মসজিদ, এটা একটা মসজিদ। তো এই সোজা হেঁটে যেতে হবে সামনের দিকে। তা দেখে মনে হচ্ছে পোষা কুকুর, এত বড় সড়ো। আচ্ছা, এই যে আমি আর কাকু হেঁটে যাচ্ছি যেখান দিয়ে, কাকুর কাছে গল্প শুনতে শুনতে যাচ্ছি যে এখন তো আমরা দক্ষিণ পাড়ায় রয়েছি, সামনে উত্তর পাড়ার দিক যাচ্ছি। উত্তর পাড়াটাই নেই, মানে বললে ভুল হবে, উত্তর পাড়া বলছি, উত্তর পাড়ার কোনো অস্তিত্বই নেই, অল্প স্বল্প না থাকার মতন। পুরো মানে নদীর ভেতরে ঢুকে গেছে, ভেঙে গেছে। আপনারা গেলে বুঝতে পারবেন নদী গঙ্গার সঙ্গে এক হয়ে গেছে। এই তো সেদিনে তো ভালো মোটামুটি কাটা 5 কাটা জায়গা,
5 কাঠা জায়গা সেদিন ভাঙলো? সেদিন ভাঙনে কবে? এই তো একটা এই যে বৃষ্টি হলো বৃষ্টির আগে আগে ভেঙেছে ও 5 কাঠা একদিনে? একদিনে। বাবা, মানে এরকম ভাঙছে? 5 কাঠা জমি একদিনে ভেঙেছে। স্কুলও ছিল ওখানে? আমাদের এখান থেকে মূলত আপনারা কোন দিক থেকে সুবিধা হয়, কোন শহরটা সুবিধা হয়? আমাদের শহর সব থেকে কাটোয়াটাই সুবিধা হয়। কাটোয়া সুবিধা হয়। তাহলে এই দিক দিয়ে যেতে হয়, নদী পার এই দিক দিয়ে যেতে হয়? নদী পার হয়ে যাওয়া, মানে বাবলা নদী পার হতে হয়? বাবলা নদী পার হতে হবে, না হয়তো আমাদের জলাপথ ওই নৌকা আছে আপনার। আচ্ছা। আর মানে সবাই কি এখানকার মানুষ যারা কলেজে পড়ে তারা কি কাটোয়ার দিকে যায়? না, পলাশির দিকে যায়? তারা সালারের কলেজে পড়ে। কোন কলেজে পড়ে? সালারের যে সালার। ও, তাহলে পলাশির দিকে কম যায় মানুষ? পলাশির দিকে কমই চলাচল করে, এই দিকেই বেশি যায়? এইদিকে বেশি যায়। ও আচ্ছা। এটা আমাদের সুবিধা হয়, আর এটা আমাদের অসুবিধা হয়। ওই দিকটা অসুবিধা হয়। আচ্ছা। মানে মানে 5-5:30 বেজে গেলে আর মানে আমাদের বাড়ি আসবো এরকম আশা আমাদের আর থাকে না। আর হয় না। ও, কারণ ওই দিককারও অনেকটা পথ হেঁটে আসতে হয়। আর এইটা আপনার রাত 10টা বেজে যায় না, তো তাও অসুবিধা নেই থাকে যে আমরা বাড়ি যাবো। ও আচ্ছা। তাহলে এই দিকে মানুষ বেশি চলাচল করে। তো দক্ষিণ পাড়া থেকে হেঁটে আসছিলাম, হাঁটতে যে উত্তর পাড়ার দিকে যাচ্ছি, তার মাঝখানে যে পাড়াটা সেটাকে বলে মাছপাড়া। চলো দেখো কেমন এরিয়াটা দেখলে আরো ভালো তোমরা অনেক কিছু বুঝতে পারবে। এটা শরীরটা আমাদের হচ্ছে, এইটাই হচ্ছে মাছপাড়া। এটা মাছপাড়া না? এটা হচ্ছে আমাদের একটা স্টোর আসতো না, এখানে একটা ক্লাব ছিল, এটা ক্লাব ছিল, সেন্টার করে দিয়েছে, বুঝলেন তো? আচ্ছা, সেন্টার মানে কিছু সেন্টার, এটা স্বাস্থ্য সেন্টার? হ্যাঁ, যেরকম এই ছেলেপিলেরা মাইল ফেল দেয় না। ও আচ্ছা। হ্যাঁ, এখান থেকে দেওয়া হয়। ক্লাব, পুরনো ক্লাব এটাই ছিল। আচ্ছা। একটাই রাস্তা আপনার, বুঝলেন? ও, আপনি যাচ্ছেন? ও আচ্ছা, ঠিক আছে। হাই ডার্লিং। পুরো এই এরিয়াটা দেখো, এই যে একটা ডোবা এখানে, এটা কিন্তু পুকুর না, একটা ডোবা বলতে পারো। তো এবার কিন্তু আমি পুরো পৌঁছে গেছি এই উত্তরপাড়াতে, যেখানে পুরো ভেঙে, যে গ্রামটা ভেঙে পুরো নদীর মধ্যে চলে গেছে, এটাই সেই উত্তরপাড়া। আন্টি, এই যে সেই উত্তরপাড়া না, পুরো নদীর মধ্যে চলে গেছে যে গ্রামটা? আচ্ছা, এই যে সামনেই হচ্ছে উত্তরপাড়া। এই দেখো, এখানে যে ঘরবাড়িগুলো ছিল সেগুলো কিন্তু পুরো নদীর সাথে মিশে গেছে। দেখো, এখান থেকেই বোঝা যাচ্ছে গ্রামের অবস্থা কি। এই সব কিন্তু দেখো ভেঙে গেছে, নদী গর্ভে চলে গেছে পুরো গ্রামটা, পুরো উত্তরপাড়া গ্রামটা। মানে নতুন গ্রামের একটা অংশই হচ্ছে উত্তরপাড়া। বাবা, কি অবস্থা দেখো। দেখো, এইখানে একটা বড় বাড়ি ছিল, যে বাড়িটা পুরো ভেঙে নদীর মধ্যে চলে গেছে। ওই যে সামনে আরো একটা অংশ রয়েছে, ওইদিকে গেলে আরো ভালো বোঝা যাবে। এই দেখো, এখানে রীতিমতো দাঁড়াতে ভয় লাগবে, এখানে মানে এটা ভেঙে যেতে পারে। এখানে দেখো, এখানে আমি দাঁড়িয়েছি, এটা কিন্তু ভেঙে যেতে পারে। তো এরকম অবস্থা দেখো, পুরো পুরো ভেঙে একদম চৌচির হয়ে গেছে। এখান থেকে যাওয়াটাও রিস্ক। আপনাদের বাড়িও তো ভেঙে যেতে পারে তো কিছুদিনের মধ্যে। ক্যামেরা দেখে দৌড় দেওয়ার কি আছে। দেখো, এখানে কালকে কেউ এসেছিল? কাল বা পরশু? হ্যাঁ, পরশু এসেছিল। ও আচ্ছা, পরশুদিন এসেছিল, দেখি সব কি অবস্থা দেখো। আচ্ছা, আপনারা তো খুবই মানে ভয়ের ভেতরে আছেন। আপনাদের কি কোনো পাকা ঘর ছিল? ওই তো পাকা ঘর। ওই যেটা ভেঙে গেছে, ওটা স্কুল। ও যেটা ভেঙে গেছে ওটা স্কুল ছিল? সেন্টার। আচ্ছা, যেটা দেখালাম ওটা কি প্রাইমারি স্কুল? হ্যাঁ, ওই ছেলেদের, বাচ্চাদের সেন্টার। যেটা আমি একটু আগে দেখালাম পুরো নদীর সাথে মিশে গেছে, ওটা হচ্ছে একটা প্রাইমারি স্কুল ছিল। আর প্রাইমারি স্কুলের পেছনেই এই আন্টিদের বাড়ি। তা ওনারাও কিন্তু ভয় আছে যে যখন তখন এই জায়গা আরো ভাঙতে পারে। আর রান্না হবে বলে এদিকে চিকেনকে প্রসেসিং করা হচ্ছে। এইটা বাড়ি আমরা ঝুলছি, তাহলে আমাদেরকে কিছু দাও, ঘর দূর করে দাও। আপনি বলে মানুষ, আমাদের কিছুই তো নাই। আমরা যতক্ষণ না খাটি ততক্ষণ না খাই, খাটেন আর খান না। হ্যাঁ, আমাদের তো কিছু নাই।
আপনার- আমাদেরকে ঘর দূর করে দাও, জায়গা থল কিন দাও। আপনাদের জমিটা আপনার ঘর কোনটা ছিল? আপনার কাছে আমাদের ঘর ওই দেখো। সামনে? হ্যাঁ মানে ওটাও জলের সাথে মিশে যেতে পারে যখন তখন? ওই তো পানিটা ছিল, ধাঁধায় লেগে গেছিল। আচ্ছা, আসেন এইদিকে। কি অবস্থা দেখো, এখান থেকে দেখলে ঘর দূর করে দাও, আমাদেরকে দাও, আমরা পানি বেশি বেশি বেড়াবো, আমরা গরিব মানুষ। কি অবস্থা দেখো, পুরো ভেঙে মানে চৌচির হয়ে গেছে এরিয়াটা। আমরা গরিব মানুষ, 5 লাখ টাকা কোথা পাবো? তাই এখানে দাঁড়াতে রীতিমতো ভয় করছে বস, এখানে দাঁড়াতে কিন্তু রিস্ক আছে। এই দেখো, মানে এখানে পড়ে গেলে বিপদ। আমরা এমনিতে বেরোচ্ছি, তা পড়ে যাচ্ছি, আমাদের বেরোনো শুধু রাস্তা নাই। সত্যি কথা, এই মানুষদের কিন্তু বেরোনোর রাস্তাটাও বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই যে রাস্তা দিয়ে এখন চলাচল করে, এই রাস্তা তো কিছুদিন পরেই ভেঙে যাবে। দেখো কতটা রিস্কের জায়গা এই প্রত্যেকটা জায়গা, মানে যেখানে আমি দাঁড়িয়ে আছি দেখো, এখানে যদি ভাড় দেওয়া হয় দেখো ভেঙে যাচ্ছে। এরকম ভাঙতে 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 পুরো এই এরিয়াটা কিন্তু কভার হয়ে যাবে। দেখো পুরো এরিয়াটা মানে খুব ডেঞ্জারাস জায়গা, এখান থেকে ভিডিও করাটাও ডেঞ্জারাস। মানে আমি এখানে বসে রয়েছি, এখানে যেতে পারছি না, এখানে যেতে ভয় লাগছে। কি অবস্থা হয়েছে পুরো গঙ্গা ভেঙে। খুব খারাপ অবস্থা, খুব খারাপ অবস্থা মানুষের। চলো এবার এই দিক দিয়ে গিয়ে আরো কিছু বাড়িঘর দেখাবো, ওই সাইডটাই যাবো। দেখো গ্রাম, আচ্ছা এই যে একটা রাস্তা পেয়েছি, এই দেখো এই নদী, এই বাড়িগুলো কিন্তু সব নদীর পাশেই। ভালো আছেন? সকালে রান্না হচ্ছে? দেখো সব ভেঙে যাচ্ছে, আমি তো সেটা দেখতে এসেছি, সব ভেঙে যাচ্ছে। চলো আরো সামনের দিকে। ভীষণ ক্রিটিক্যাল অবস্থা, ভীষণ ক্রিটিক্যাল অবস্থা। ভালো আছেন? এই নদীর পাশটা ভাঙতে ভাঙতে তো আপনাদেরও ভয় লাগে না? যদি এই সাইডে চলে আসে ভাঙতে ভাঙতে? ওই তো ভাঙতে ভাঙতে চলে এসেছে। চলে এসছে? হ্যাঁ, ওই তো এই বাড়ি। আচ্ছা এইখানে যারা ছিল ওই পাড়ায়, উত্তর পাড়ায়, তারা কোথায় গেছে সবাই? মোগ্রাম। মৌগ্রাম? উঠে গেছি। সে কত দূর এখান থেকে? এখান থেকে ওই ইঞ্জির ঘাট না, ওই মোগ্রামের ঘাট পার হই। মৌগ্রামের মানে বাবলা নদীর ওই সাইডে? হ্যাঁ, বাবলা নদীর ওই সাইডে। আচ্ছা আচ্ছা, মৌগ্রাম। হ্যাঁ, মোগ্রাম গাঁটার নাম। তা তোমরা ভাবো সেই গ্রামের নাম মৌগ্রাম, এখান থেকে মানে তার মানে ওখানে যারা গেছে ওখানে তাদের জমি কিনতে হয়েছে। হ্যাঁ, জমি কিনতে হয় না। এবার এখানে যারা গরিব মানুষ তারা কি করে গেছে? সবার তো টাকা থাকে না। সবাই ওদের টাকা নাই, ওদের বসে আছে ঝুলছে এই বাড়ি। এইসব মানে যারা গরিব মানুষ আছে তারা যেতে পারেনি, তারা পুরো ঝুলছে। হ্যাঁ, ঝুলছে। দেখো কি অবস্থা, গরিব মানুষরা যেতে পারেনি মৌগ্রামে, তারা অবস্থা, তারা কি করে যাবে? জায়গা কিনে নি, মানে জায়গা জমি কিনতে পারিনি। আমাদের এরকম চালাচ্ছিল বাস করে। তাই তো বলছে, দেখেন এনরা কিভাবে আছে, মানে এনাদের জায়গাও নেই, টাকা নেই বলে মৌগ্রামে যেতে পারেননি। গরিব মানুষ পাবে কোথা, খাইতে পারছে না, বেটা ছেলে অচল হয়ে গেছে। মানে কিভাবে রয়েছে এই যে গঙ্গার এই যে ঘর, তার মানুষ ভয় লাগে। এবার ঘর কখন ভেঙে যাবে একদম কোনো ঠিক নেই। মানে দেখো আর কিছুদিন হলেই ওটাও ভেঙে যাবে। এই গাছটার জন্য তাও হয়তো একটু এরিয়াটা টিকে রয়েছে। এইটা ভাঙে বেশি। আচ্ছা এইটা ভাঙে কখন বেশি? বর্ষাকালে এবং যখন জোয়ার হয় তখন তো, নাকি? আর ঝড়েও কি ভাঙে? এই বর্ষাকালটাতে বেশি ভাঙে। বর্ষাকালে বেশি ভাঙে না? বর্ষাকালে বেশি ভাঙছে। জায়গা কি কি ছিল? যেমন স্কুল ছিল, আর কি কি ছিল এরকম? প্রচুর বাড়ি ছিল, 200-300 ঘর ছিল। পাকা ঘর ছিল? গঙ্গা হয়ে গেছে, পাকা বাড়ি। এইখানে ঘর ছিল দুটো, সব ভেঙে গেছে। এখানে দুটো ঘর ছিল, পাকা বাড়ি ছিল? পাকা বাড়ি, পাকা বাড়ি সব ভেঙে গেছে গঙ্গায়। একটা মাস্টারের ছিল, একটা ম্যানেজারের চাকরি করা, একটা সিআরপিএফ সিআরপিএফ ছিল, মাস্টারের ছিল। হ্যাঁ, সিআরপিএফ, আচ্ছা।
কি অবস্থা দেখো, ভেঙে গঙ্গা চলে গেছে। পাকা বাড়ি সব গঙ্গায় কলা গাছটা ওই যে ওইদিকে, হ্যাঁ ওইটা গ্রামের রাস্তা ছিল। ও এটা গ্রামের রাস্তা ছিল। মানে দেখো, যাদের পয়সা কড়ি নেই তারা বুঝতে পারছে তাদের কিন্তু অস্তিত্ব বিপন্ন। মানে এখানে থাকলে কি অবস্থা দেখছেন না? যখন তখন এই জায়গাও ভেঙে যেতে পারে। লাগলে এত এমন ধারা ভাঙতে লাগলে 5 কাটা 10 কাটা একবারে মানে ভাঙতে লাগলে পরপর ভাঙে, যখন ভাঙে 5 কাটা লিয়ে ভাঙবে তখন। তো হালে ভেঙেছে এটা, 2-5 কাটা একদিনে ভাঙা কোনো ব্যাপারই না। একদিনে ভেঙে একদিকে ভেঙে চলে যাবে যখন ভাঙতে লাগবে। যখন ভাঙতে লাগবে, হ্যাঁ মানে ভাঙারও একটা টাইম আছে। যখন ভাঙবে তখন 2-5 কাটা একসাথে ভেঙে যাবে। আর এই মানুষগুলো কিন্তু বুঝতে পারছেন যে তাদের এখানে থাকাটা কোনো ভাবে নিরাপদ না। যখন তখন এই বাড়িগুলো গঙ্গার সাথে মিশে যাবে, কিন্তু তারা যেতে পারছে না মৌগ্রামে, ফিনান্সিয়াল পরিস্থিতি খারাপের জন্য, টাকা পয়সার অসুবিধার জন্য। এখানে আমি বলবো যারা এখানকার এবং এই বর্ধমান ডিস্ট্রিক্টের সরকারি আধিকারিকরা আছেন, তারা অবশ্যই যেন এনাদের পূর্ব বর্ধমান, তারা অবশ্যই যেন এইসব মানুষের পাশে এসে দাঁড়ান। মানে সরকারের যা সহযোগিতা আছে সেই সহযোগিতা যেন এই মানুষগুলো পায়, আমি সেইটা বলবো। আপনারা যারা দেখছেন গভর্নমেন্ট কর্মচারী, তারা কিন্তু অবশ্যই ধ্যান দেবেন এই বিষয়টাই। জায়গা থল কিনে ঘর দিয়ে করবো কি সে ক্ষমতা তো আমাদের না। আমাদের পরিস্থিতি তো খুবই খারাপ। আমাদের খাটার উপরে দিন মজুরি 300 টাকা আমাদের খাটি খাই, ঘর দিয়ে করবো না, জায়গা থল কিনবো। আপনাদের মেইন যে কাজটা সেটা পুরো মজুরির উপরে, জোনের উপরে, জোন লেবারের উপরে না? আর লেবার এখানে কত? 300 টাকা, 300 টাকা, কখনো 400 টাকা, এরকম 300-400। এরকম আর লেবার এখানে কি সব মাঠে, মাঠের চাষ, তাই তো? সময়ে মাঠের চাষ। এখান থেকে হসপিটালটা কত দূর? হসপিটাল আমাদের হসপিটাল কাটোয়া কাটোয়া কিংবা কেতুগ্রাম, কেতুগ্রাম। কত দূর এখান থেকে? মোটরসাইকেলে আপাতত 1 ঘন্টা লাগবে, 1.5 ঘন্টা লাগবে। মোটরসাইকেলে 1-1.5 ঘন্টা লাগবে, মানে হচ্ছে 25 কিলোমিটার মতন। হ্যাঁ 25 কিলোমিটার মতন, তার মানে অনেকটাই দূরে। আচ্ছা, ওই হসপিটালে যেতে গিয়েও কি নদী পার করতে হয়? বাবলা নদী না? আমাদের পরিস্থিতি আপনাকে বলি, এদিকে গঙ্গা ভেঙে গেছে, হ্যাঁ গঙ্গার ভাঙন এইটা বাবলা নদী বা ভাগরথী মেল হয়ে গেছে, এবং উত্তরে ও দক্ষিণে বাবলা নদী ভাগরথী এক জায়গাতে মেল হয়ে গেছে, আমাদের মাঝখানে পুরো দ্বীপটা, মাঝখানে পুরো দ্বীপটা। এখানে হাত আমাদের কোনো নেই, যদি কোন টাইমে এনি টাইমে বসে যেতে পারে, পুরো জলের মধ্যে বসে যেতে পারে, জলের মধ্যে বসে যেতে পারে। আমাদের কিছুই নেই। আচ্ছা, আপনাদের যে এই দ্বীপটা, এই দ্বীপটা কত এরিয়া হবে? 15,000 বিঘা হবে এই গ্রামটা? আপনাদের এই গ্রাম না, পুরো এই দ্বীপটা বাবলা নদী এবং এই ভাগীরথী নদীর মাঝখানে অনেক বড় এরিয়া। তো অনেক বড় এরিয়া, অনেক বড়। 15,000 মানে বিঘা হয়ে যেতে পারে না? 15,000 বিঘা হবেই, মানে তার বেশি হতে পারে। তার বেশি হতে পারে, তার কারণ আমাদের তো দিকে যাওয়ার কোনো রাস্তা নেই। ওই দেখছেন গঙ্গার ওপারটা, ওটা পলাশী সুগার মিলের জায়গা, ওই পাশে পলাশী, হ্যাঁ পলাশী খৈতানের জায়গা। এখানে কত ফ্যামিলি ছিল যেটা পুরো ভেঙে গেছে? হ্যাঁ 200-র উপরে, কেউ বলছে 400। না না, 400 হবে না, 200-র উপর হবে। তাহলে এইটাই কিন্তু সঠিক কথা, 200-র উপরে, কারণ আমরা একদম এইখানেই আছেন। আমাদের এইখানে তো সব ভেঙেছে। হ্যাঁ মানে হয়তো বলবাটা কি করি, হ্যাঁ দক্ষিণ পাড়ার লোক ভুল বলতে পারে, ভুল বলেছে। তাহলে এখানে কিন্তু আমাদের এইদিকে তো ভাঙন, ওদিকে তো ভাঙন নয়, ওদিকে পাকা বাড়ি ঘর সবই আছে, যত সমস্যা আমাদের এইদিকে। যাই তাহলে সামনের দিকে দেখি। আর এইগুলোই কি নিয়মিত জল আসে? হ্যাঁ, ও জল আসে, তাহলে ঠিক আছে। মানুষের এখানে একদম নিশ্চয়তা নেই, যখন তখন যা কিছু হতে পারে। এখান দিয়ে কি যাওয়া যায়? তো পুরো এই নদীর পাশ দিয়ে, মানে ভাঙনের সাইড দিয়ে আমি হেঁটে হেঁটে তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। ডেঞ্জারাস এরিয়া, যখন তখন যা কিছু হয়ে যেতে পারে। আচ্ছা, এইখান দিয়ে তো আমি যেতে পারবো না। কোন দিক দিয়ে যাবো? এই উপর দিয়ে? আচ্ছা আচ্ছা, দেখো এই দাদু মাথায় করে পাটকাঠি নিয়ে আসছেন। আচ্ছা, এইদিকে দেখো কাদা হয়ে গেছে, এই দিক দিয়ে তো যেতে পারবো না, এই দিক দিয়ে যেতে হবে আমাকে।
তবে প্রত্যেক বাড়িতে দেখছি এই টাইম কল এসছে। ভালো আছেন? বলতে হয় ভালো আছি, কিন্তু অ্যাকচুয়ালি ওনারা অনেক অসুবিধার মধ্যেই আছেন। তবে এখানকার মানুষ প্রচুর হাঁস পোষে। গঙ্গাকে এবার আরো পাশ থেকে দেখাচ্ছি, চলো। এই যে তাল গাছ, ছোট ছোট তাল হয়েছে দেখো একদম। দাদুরা ভালো আছেন? আপনাদের গ্রাম দেখতে এসছি। এই যে গঙ্গার জলে পুরো ডুবে যাচ্ছে, মানে ধসে যাচ্ছে, গ্রাম গঙ্গার জলের মধ্যে চলে যাচ্ছে, এটাই দেখতে এসছি আর মানুষকে দেখাতে এসছি। না না, আমি আসিনি। না না না, বলেন দাদু। বলছি আপনি একলা এসেছেন আর লোক আছে? আমার লোকজন আছে, পেছনে আছে। আছে তো? হ্যাঁ, তাহলে এগুলো দেখবেন। ঠিক আছে, কোনো ব্যবস্থা করবেন। দেখে দেখে আসছি, দেখতে দেখতে আসছি, সবার কাছে শুনছি কি অবস্থা। আর এই গা ধরুন সবারই জমি জায়গা না থাকতে পারে, বাড়ি একটু থাকতে পারে, বলে জমি জায়গা না থাকতে পারে, বাড়ি একটু বাসা থাকতে হবে। বাসা থাকতে হবে না, থাকবে কোথায় সে মানুষ? থাকবে কোথায়? আপনার খাটতে যেই আমি যদি বনে বাস করি তাহলে কি করে হবে বলুন? আপনার খেতে খুঁটে যদি বাসায় বসে দুটো খেতে পাবো তবে ভালো থাকবে। আর বাসা না পেলে সব ধারে বই দিতে হবে। এবার বাসায় আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, বাসায় আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। কতগুলো লোক উঠি আমরা পেলে কত ধর সবাই মোগ্রামের দিকে গেছে, শুনছি মোগ্রামের দিকে গেছে, মেলা লোক গিয়েছে। এই যে মোগ্রাম, তালেপুর, সব ধারে গেছে। তালেপুর, মোগ্রাম সব বাবলা নদীর ওই পাশে। আচ্ছা আচ্ছা। এবার এর মধ্যে দাদু যারা হচ্ছে গরিব মানুষ আছে, সবাই তো যেতে পারে না, সবাই তো কিনতে পারে না, থাকছি সে ছাওড়া করে থাকছে, কোনো উপায় নেই। উপায় নাই, গঙ্গা ঝুলছে, আমার উপায় নাই। আপনার বাড়ি কোনটা একা? না, ওই একদম গঙ্গার সাইডেই যে বাড়িটা, ওই বাড়িটা হচ্ছে ওই কাকার বাড়ি। তা পুরো গঙ্গায় ঝুলছে, কিন্তু এই কাকাও জানে যে ওনার বাড়ি কিন্তু নিরাপদ না, যখন তখন ধসে যেতে পারে, কিন্তু দূরে আপনি যেতে পারছেন না। আপনার ছেলে মেয়ে তারা দেখে না নাকি? একটাই ছেলে, সেও দেখে না। সে কোথায় থাকে? শ্বশুর বাড়ি থাকে, আপনাকে দেখে না? সংসার কি করে চলে আপনার? ওই বেকার পায়, লক্ষ্মী মাটার পায়, আর এবেলা পাপড়ের ব্যবসা চলে একটু গাঁয়ে। কি ব্যবসা করেন? না পাপড়ের ব্যবসা। আচ্ছা আচ্ছা, মানে ওই লক্ষ্মী ভান্ডার আর হচ্ছে পাপড়ের ব্যবসা, এই দিয়ে যা হয় ওই চলে। জীবন এইভাবে যাচ্ছে, যে রেশনের চাল, সরকারের কিছু টাকা, আর ওনার ওই পাপড় বিক্রি করে আর কত টাকাই বা হয়, চা বেরি খাওয়ার মতো। এখন একটু সবল আসলে হচ্ছে, এখন যেহেতু বল আসলে হচ্ছে। হ্যাঁ, এখন একটু ওনার গায়ে তো বল আছে, এরপরে তো আরো বয়স হয়ে যাবে। বয়স হয়ে যাচ্ছে। এই দেখুন আমাদের লোক এই লাঠি ভেঙে চলছে, বুঝছেন? লাঠি ভেঙে কোনো উপায় নেই, খুব জোরে হেঁটে যাওয়ার ক্ষমতা, এই রাখা ও রাখা আসতে থাকতে কষ্ট হয়ে যায়, কষ্ট, কোনো জায়গায় যেতেও পারছি না, খুব অবস্থা টাইট। মানে গঙ্গায় তো মানুষের জমি, বাড়ি, স্কুল সব নিয়ে গেছে, তার সাথে এখানকার মানুষের অলরেডি পরিস্থিতি খারাপ। মানে এখানকার মানুষ সবাই গরিব মানুষই, গরিবই ধরে, সবাই হচ্ছে গরিব মানুষই, দরিদ্র মানুষ সবাই। এখন এরা তাহলে বাস করছে কি করে, ভেঙে চিপে নিয়ে গেল। এই যে বাস ওই গঙ্গা ভেঙে গেল, ঘর ভেঙে গেলে এই ঋষি বাস করেছে, পালিয়ে গেছে, মোগ্রাম পালিয়ে গেছে। মোগ্রামে যারা যারা গেছে তাদের সবাই জমি কিনেই তো যেতে হয়েছে, সব জায়গা কিনেছে না। একটা কাঠা কত? 1.5-2 লাখ টাকা কাঠা। মানে এই যে সবাই চলে গেছে, এর জন্য দামটা আরো বেড়ে গেছে না? আপনার জমি আছে, তো এইসব মানুষের গল্প শুনে, মানে কথা শুনে, যে বাস্তব জিনিসটা হয়েছে এনাদের সাথে, বাস্তব যে ব্যাপারটা, সেটা তোমরা শুনলে। আর আমি সরকারি আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করব যে তারা যদি কোনোভাবে এখানে বোল্ডারের ব্যবস্থা করতে পারে, তাহলে এই যে মানুষগুলো এখনো যা রয়েছে এই আশপাশ দিয়ে যেসব ঘর রয়েছে, সেই ঘরগুলো এখনো বাঁচবে যদি এখানে বোল্ডার ফেলা হয়। বোল্ডার ফেলা, অথবা যদি এই মাটিতে বস্তা করে যদি বস্তা ফেলা হয়,
তাহলেও কিন্তু অনেক কিছু রেহাই দেওয়া যাবে, এখনো অনেকটা এরিয়া বাঁচবে। কিন্তু দিন দিন যা হচ্ছে আস্তে আস্তে পুরো এইটা ভেঙে পুরো এই ভেতরে ঢুকে যাবে। এখানে এমন হয়েছে ইমিডিয়েট বোল্ডার ফেলা উচিত। কোন দিকে বাড়ি ছিল? ও আচ্ছা, ওই দিকে কিন্তু এই এরিয়া দিয়ে পুরো বাড়ি ছিল, পুরো ভেঙে গেছে। দেখো এই দিকটা দেখলে আরো বুঝতে পারবে। ওই মাঝখানে দেখো একটা দ্বীপ মতন রয়েছে, এই যে এইটা, ওইটা এখনো ভাঙেনি, ওটাও ভেঙে যাবে। দেখো এখানে দাঁড়ানোটাও কিন্তু রিস্ক, যখন তখন ভেঙে যেতে পারে। আমি যেখানে দাঁড়িয়েছি দেখো কিভাবে ভেঙেছে পুরো এরিয়াটা। দেখো এই তাল গাছটা কিন্তু আর কিছুদিনের মধ্যেই ভেঙে পড়ে যাবে। এই যে দেখো কি পরিমাণে ভাঙছে, মানে হয়তো আর 10-15 দিনের মধ্যে তাল গাছটাও ভেঙে যাবে। এই তাল গাছটাও তো ভেঙে যেতে পারে না? সব সময় মাটি ঝরে ঝরে পড়ছে, সব সময়, মানে সব সময় কোনো কোনো জায়গায় ভাঙছে। এইদিকে ভাঙছে, ওইদিকে ভাঙছে, সব জায়গায় ভাঙছে, 3-4 ধারে, মানে পুরো রাউন্ড করে ভাঙছে। যেখান থেকে বাবলা নদীতে যেখানে মিশেছে ভাগীরথী নদী, সেই রাউন্ড করে পুরো সব জায়গা দিয়ে ভাঙছে, এরকম 5-6 জায়গায়। আর ভাঙতেই রয়েছে, ওখানে না ভাঙছে এদিকে ভাঙছে। বাবলা নদীটা কিভাবে দেখাবো, কত দূর যেতে হবে? এই এই সোজা চলে যাবো? ও আচ্ছা আচ্ছা, ও এই জমিটার পরেই বাবলা নদী। ও আচ্ছা, এই যে এই গঙ্গা নদী ওইদিকে চলে গেছে এইদিকে, আর এইদিকে হচ্ছে বাবলা। আচ্ছা, এই মিডিল পয়েন্টটা দেখালে তোমরা আরো ভালো বুঝতে পারবে যে বাবলা নদীর কোন জায়গাটা মিশেছে গঙ্গার সাথে, তাহলে আরো ভালো তোমরা বুঝতে পারবে। তো দেখো এরকম মাঠের রাস্তা দিয়ে সোজা হেঁটে যাচ্ছি। এই চাষের যে জমি, কি উর্বর জমি, এখানে দুর্দান্ত ফসল হয়। এই বাবলা নদী দেখলে আরো ভালো বুঝতে পারবে। আচ্ছা, এই যে হচ্ছে বাবলা নদী, এই দেখো এই বাবলা নদীটা ওই সে ভাগীরথীর সাথে মিশেছে, আর এই মেশার পয়েন্টটাই পুরো ভেঙে গেছে। এটাই বাবলা নদী না দাদা? ও ডিঙ্গি কাকা, সামনে রাস্তাতে দেখেন, চলো এখান দিয়ে যাচ্ছি। এখান দিয়ে কিন্তু সাবধানে যেতে হবে, এখানে সাপ টাপ থাকতে পারে, যেমন এরিয়া জায়গা। এই দেখো পুরো নদীর সাইডে চলে এসেছি। ওই কুল গাছটা 2 দিনের মধ্যেই ভেঙে পড়বে। দেখো এই বাগানের মধ্যে দিয়ে কিন্তু হাঁটছি আমি। দাদু এদিকে আসেন, এদিকে আসেন। এই দেখো ভাঙছে আর জল ঘোলা ঘোলা, এই যে সব ঘোলা জল কিন্তু ভেঙে আসছে। এই দেখো তো এবার আমি কনফিউজ হয়ে গেলাম। এই যে গঙ্গা নদী, ওইদিকে একটা গেছে, ওটাও কি গঙ্গা নদী? এইদিকে গঙ্গা নদী। ও দু, এটা তো বাবলা, ওইটা ভাগীরথী, আর ওইটা কি? ওইটা ও আচ্ছা, এই নদীটা এইভাবে ছিল তাই তো? ওহো, এবার বুঝতে পারলাম। এই যে ভাগীরথী নদী, এইটা ছিল এইভাবে ওইদিকে গেছে, আর এই বাবলা নদী এই দিক থেকে এইদিকে এসছে। এই যে এইটা এই দিক থেকে এইদিকে গেছিল, আর এটা এই দিক থেকে এইভাবে এইদিকে গেছে। তো এই জায়গাটা পুরো মিশে গেছে। এই জায়গা বিশাল বড় একটা এরিয়া ছিল, প্রচুর মানুষের বসতি ছিল এখানে, ভেঙে পুরো গঙ্গার মধ্যে চলে গেছে। কি অবস্থা দেখো। এখন দেখো এখানে নিয়মিতভাবে পাড়ি ভাঙছে, মানে এখানে দাঁড়ানোটাও রিস্ক। দেখো সব সময় পাড়ি ভাঙতে আছে। এই যে একদম দেখো, এই নতুন মাটি, এইগুলো সব নতুন মাটি। আর এই যে জলটা দেখো পুরো ঘোলা জল, ঘোলা জল মানে এখানে নিয়মিতভাবে ভাঙছে। দাদু মাছ ধরতে হবে নাকি? চাষের জমি কোথায়, কোন দিকে? ওই পাড়ে, ওই পাড়ে জমি তাই তো?
এবার বাড়ি ঘরটা আছে, তাও যদি না থাকে তাহলে বিশাল সমস্যায় দাঁড়িয়ে যাচ্ছে আমাদের। আচ্ছা, মানে এই পাড়ে যা জমি ছিল সব ভেঙে চলে গেছে। দেখো কি অবস্থা, এই পাড়ের জমি সব ভেঙে গেছে নদীর মধ্যে। এখন জমি রয়েছে ওই পাড়ে। ওইটা কি মানে আপনাদের দখল করা জমি না ওইখানে আপনাদের মানে? ও জমিগুলো বাপদাদাদের কাল থেকে আছে। ও বাপদাদাদের কাল থেকে আছে। এই পাড়টা ভেঙে গেছে, এই পাড়ে আর এইটা তো খৈতানদের, এই পাড়ের পাড়টা। ওই পাড়ে পাড়টা নিচুটা খৈতানের লাই, নিচুটা আমাদের চাষিরই জমি। ও নিচুটা মানে ওইখানে তো আপনাদের এরিয়া ছিল। উঠে গেছে, যে এবার যে যার জমি সে হয়তো পায়নি, যে জোর দখলে পেয়ে গেছে চাষ করছে। কি অবস্থা, খুব কঠিন অবস্থায় আছে এখানকার মানুষ, বুঝলে? দাদু তাই এই যে স্রোতের মধ্যে দিয়ে যেতে কষ্ট হবে না? তা তো হবে, এত অনেকটা চওড়া নদী। রিক্সের ব্যাপার আছে, আবার ঝড় বাতাসের অসুবিধা আছে। দেখো এই দাদু এই পাড় থেকে ওই পাড়ে যাবে, ওই পাড়টা কিন্তু অনেক দূর, অনেক চওড়া। ওই পাড়ে গিয়ে সার দেবেন, জমিতে সার দেবে। ওই যে বস্তাতে সার রয়েছে। ও তো তাহলে আর দেরি করাবো না, আপনি যান, দেরি হয়ে যাবে। একটু ভালো করে দেখেন যদি কোনো সরকারি আধিকারিক থাকে, যদি আমাদের কোনো ব্যবস্থা হয়। হ্যাঁ, আমি এটা বারবার বলছি যে এই পূর্ব বর্ধমান এরিয়ার যারা সরকারি কর্তৃপক্ষ আছে তারা যেন অবশ্যই ধ্যান দেয়। দেখো স্রোতে টেনে নিয়ে যাচ্ছে দাদুকে, কিন্তু স্পিড আছে, জলগুলো এইদিকে আসছে কিন্তু স্পিডে যাচ্ছে ওইদিকে। দেখো তাও ভালো, মানে ওটা কোনাকুনি চালাতে হবে, সোজাসুজি চালালে হবে না। ওই যে দাদু চলে গেছে, দেখো ওই যে দাদু চলে গেছে এই পারে। তো এরকম গঙ্গার ভয়ানক রূপ দেখে তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। পুরো দুটো নদীর মাঝখানে একটা এত বড় এরিয়া ছিল, এরিয়াটা পুরো ভেঙে কি অবস্থা হয়েছে। ওই যে এখান থেকে দেখা যাচ্ছে ওই যে এরিয়াটা, ওটা এখনো কিছুটা আছে দেখা যাচ্ছে। ওই এরিয়াটার সাথে এই যে আমি যেখানে দাঁড়িয়েছি এটা একসাথে মিলিত ছিল, একসাথে ছিল। এর আগের বছরই কিন্তু এটা ভেঙেছে পুরো। তো এই যে গঙ্গার ভীষণ ভয়ানক রূপ, এই যে আমি নিজের চোখে সামনে মানে দাঁড়িয়ে দেখলাম যে এরকম এখানে হয়েছে। সেদিকে লাল শাক গাছ, ভেন্ডি অনেক হয়েছে। ও ভাই তোমার নাম কি? হ্যাঁ, রফিউল। রফিউল টাইটেল কি? টাইটেল জান? রফিউল টাইটেল মানে কি বলতো? মানে রফিউল মন্ডল, রফিউল শেখ, কোনটা? রফিউল শেখ, শেখ না শেখ। রফিউল শেখ, রফিউল শেখ। হ্যাঁ শোনা, তুমি পড়াশোনা করো? কিসে পড়ো? ফোরে পড়ো, তো ভালো বড় হয়ে গেছো। এই এই জমি কি তোমাদের নাকি? এই আশপাশ দিয়ে ঘুরছো? হ্যাঁ, এটা তোমাদের জমি? বাহ, কত সুন্দর ফসল হয়েছে দেখো। মাঝে মধ্যে ঘুরতে আসো জমিতে, খুব সুন্দর ফসল হয়েছে। তো এই যে ভেন্ডি বুড়ো হয়ে যাচ্ছে, তো এগুলো তুলবে না? হ্যাঁ, এখানে পিঁপড়ে ছিল, কালকে তুলবে? কালকে তুলেছো? পরশু তুলেছো? একদিন বাদে বাদে তুলতে হয়। এই দেখো ভেন্ডি বয়স হয়ে গেছে এই ভেন্ডিটার। এই বীজ দেবে এগুলো? ও, এখানে পিঁপড়ে আছে তো। হ্যাঁ, আচ্ছা এখানে কি সাপ টাপ আছে নাকি রফিউল? সাপ নেই? আমার তো সাপের ভয় করছিল। রফিউল কিন্তু খুব ভালো ছেলে, খুব ইনোসেন্ট, খুব ভালো ছেলে। হ্যাঁ, কি আছে? সমুদ্র? কি জিনিস? সমুদ্র? ওটা সমুদ্র না, ওটা নদী। সমুদ্র না, সমুদ্র দেখেন। কি বলছো বুঝতে পারলাম না। সমুদ্র সমুদ্র না, বুঝতে পারছেন না। সমুদ্র কি জিনিস? কোনটা, কোনটাকে বলছো? আমার হাত দিয়ে দেখাও, হাত দিয়ে। ওটা তো জল, ওই যে এ হয়ে যাচ্ছে গোল, ওটাকে সমুদ্র বলে? সমুদ্র, স্মুথ। বাচ্চারা কত কিছু বলে। ওই জল নিচে দেখো গোল গোল করে ঘুরছে, নিচে তার মানে কোনো কিছুতে বাধা পাচ্ছে জলটা, নিচে মাটি ভেঙে পড়ছে, তো সেই মাটিতে বাধা পড়ে জলটা এখানে ঘুরছে। এই দেখো নৌকা আসছে। তো এই দেখো সামনে একটা নৌকা আসলো, এই নৌকাটা কিন্তু এই বাবলা নদীর ঘাটে, এই ঘাটে নৌকাটা আসলো। আর মৌগ্রামটা হচ্ছে এইদিকে, তাই তো? এইদিকে আছে মৌগ্রাম, যেখানে এই জায়গার মানুষ যাদের বসতি ছিল, বাড়ি ভেঙেছে, তারা সব এই দিকের একটা গ্রাম আছে, মৌগ্রামে চলে গেছে। আর এই ভাই কিন্তু এই ছাগলগুলোকে চড়াতে এসছে। কতগুলো ছাগল ভাই তোমার? 9টা। সব খাসি নাকি? 5টা খাসি আছে। আর মা ছাগল কটা আছে? বকরি? মা ছাগল তাও 6টা। 6টা আছে।
তোমাদের এই ছাগলগুলো কি মানে দেশি খাসি না রেয়াজি? দেশি। হ্যাঁ দেশি। দেশি কি করে হয়? এই যে কান ঝোলা হ্যাঁ ওগুলো দেশি। ওগুলো দেশি? তা রেয়াজি কোনগুলোকে বলে? রাজা ওই যেন শিং নাই ওগুলোকে। যেগুলো শিং নাই। ও যেগুলো শিং নেই, শিং থাকলেই সেটা দেশি, সে কান ঝোলা হোক। আচ্ছা, তাহলে দেশি আর রেয়াজি খাসির একটা পার্থক্য দেখিয়ে দিই। এই দেখো শিং আছে এদের, এই গুতোয় না, এই দেখো শিং আছে, এটা হচ্ছে দেশি। আর ওই যে রেয়াজি একটা আছে, এই যে একটা রেয়াজি দেখো, এই দেখো শিং নেই, এই দেখো, এই যে হচ্ছে রেয়াজি খাসি যার শিং নেই। এই যে এইগুলো, তাই না ভাই? আচ্ছা, এইগুলো দেখো, এর ছোট ছোট শিং, এটা কি বলবে? ও রেয়াজি। আচ্ছা, এই দেখো শিং নেই, ওই যে এটা হচ্ছে রেয়াজি খাসি, এটা দেশি। ও ছোট শিং, ছোট তো এই জন্য ছোট শিং, এটা দেশি। আর যার কোনো শিং নেই, শিংই হয় না, এই যে এটা হচ্ছে রেয়াজি। তো আজকে একটা ভালো জিনিস বুঝলাম, রেয়াজি খাসি এবং দেশি খাসির পার্থক্য, রেয়াজি ছাগল বা দেশি ছাগলের পার্থক্য। চলো এবার সামনে এই যে ঘাটে গিয়ে একটু বসি। ঘাটটা হচ্ছে পুরো নিম গাছের ঘাট, মানে এই যে নিম গাছের তলাতে কি সুন্দর জায়গা। তো এই যে যাতায়াতের মেইন ব্যবস্থা কিন্তু নৌকা। এই নৌকাটা আবার কোন দিকে যাবে ভাই? ও এখানেই থাকবে। আচ্ছা, আবার এখান থেকে মানুষজন এসে কোন দিকে যায়? ওই ঘাটটার নাম কি? ওই সাইডের নাম কি দাদু? ওই সাইডের নাম কি ভাই? ওই সাইডের নামটা হচ্ছে সুজাপুর। সুজাপুর। আচ্ছা, সুজাপুর, ওই দিকটার নাম হচ্ছে সুজাপুর। তাহলে এই সাইড থেকে ওই সাইডে যায়। এই নিম গাছের তলায় বেশ ভালো লাগছে না? একটু ছায়া আছে। বস, বলেন। তো দাদু আমার সাথে কথা বলবে। আমাদের তো আমার বড় এদিকে দেখেন লাতিটা আমার নাতি আপনার, এতটুকুন থুইয়ে আমার ছেলে আপনার মতন খাড়ায়, বুঝলেন, মারা গেছে, টন্ডি সুইন হয়ে ক্যান্সার হয়ে গেছে। ওহো, সেই লকডাউন হয়নি যখন, পুরা লকডাউন, কোনো ডাক্তার ভালো দেখেনি সেই সময়। আচ্ছা আচ্ছা, এটা জেলখানায় যখন মানুষ থাকে না, তাতে সে শুকনো টাকায় থাকে। এটা হচ্ছে মানে দ্বীপ চালান, এটা মানে পেট আছে তো, আর ওই মাঠে জমি আছে, সেই জমির সন্ধানে ফসল করে দেখতে যায়। কি কষ্ট এইখান থেকে ওই মাঠে যেতে হয় নৌকা চালিয়ে, ডিঙি চালিয়ে। বুঝতে পেরেছি, এই ডিঙি চালিয়ে যায়। এতে তো একটু ঢেউ হইলে ডুবে যাবে, চালাতে না পাইলে। এখান থেকে মানুষ যে যেখানে গেছে কিন্তু এরকম সুখ পাইনি, পাইছে না। যে মৌগ্রামে গেছে কিন্তু এরকম সুখ পায়, যে কোনো কাজে যাক না এরকম। এটা আপনার সব রকম সবজি হয়, সব সবজি হয়, সব রকম সবজি হয়। আমি যদি কোনো জায়গায় চলেও যাই, বাড়ির কাছে ওই জমিটা চাইলে আমার স্ত্রী ওখানে যে চুলিলে এসে হাঁড়ি দিতে পাবে। এত সুন্দর জমি। হ্যাঁ, আর খালি কেরোসিন তেল আর নুন হয় না, সব হয়। এই ভেঙে যেই সব নষ্ট হয়ে গেল, বুঝলেন। তা এখন চা গেছে মানুষ যে ধরে এখন পুরা গাঁটা আপনি দেখলেন কত টাকা, ওই পাড়াটার কোনো টেনশন নাই, ওই পাড়াটা কিন্তু ভাঙে না, ওইটা টেনশন নেই। হ্যাঁ, কিন্তু এইসব লোক মানুষ দেশের তো মানুষ বটে, ভারতের মানুষ তো বটে আপনারা। তাহলে যদি এটা কঠিন কাজ হয়েছে, এটা কোনো জমি জায়গা গেছে, এখন যদি আটকে দিত মানুষ করে এখানে বাস করি। আমিও সেটা বলেছি যে এখনো যদি বোল্ডার লাগানো যেত, যে কোনো অবস্থায় যদি আটকাইতে পারতো, তাহলে মানুষ কটা ছুটে যেত না, পাড়িটা যদি বাঁধানো যেত। তো যদি কোনো সরকারি আধিকারিক এই ভিডিওটা দেখে থাকেন, তো অবশ্যই যেন এখানে তারা বোল্ডারের ব্যবস্থা করেন, বা যেন পাড়িটা বাঁধানো হয়, এরকম কিছু হয়। মানে যে ক্ষেতের জমি গেছে কিন্তু এখন যারা মানুষরা থাকে সেই জমিটুকু যেন থাকে, এটাই কিন্তু ওনাদের আসল চাওয়া। আমাদের ওপারে জমি আছে, ওই পারে জমি আছে, এখানে যদি আমরা চলে যাই সালার, তাই ওই জমি করতে পারবো বলেন? হ্যাঁ, পারবো, আসতে পারবো। তাই তো। তাহলে এইখানে যদি আরো থাকি, তাহলে যাইকে ডুঙাই করি, লাইফারি যাইকে দুটো আবাদ করি, আর দুটো খেতে পাবো। সবাই খায়, আমাদের এখানে সবাই খায়। লাতি মেলে ও হবে না, তারাই হচ্ছে মেম্বার, প্রধানমন্ত্রী। শিক্ষার দাম আছে, কিন্তু শিক্ষার দাম হচ্ছে না, জানেন, শিক্ষার দামটাই থাকছে না। একটা শিক্ষিত লোক যে কিছু বই দিয়েছে, তারা মাইছে সব এগিয়ে দেবো, এই তো হয়ে গেছে ব্যাপার বাবা, কিছু করার নেই। তো এখন যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে বর্ধমানের শেষ সীমানা। সামনে রয়েছে হচ্ছে মুর্শিদাবাদ, আর এই দিকে হচ্ছে নদিয়া। নদিয়া হচ্ছে এই দিকটাই, এই দিকে হচ্ছে মুর্শিদাবাদ, আর আমি রয়েছে একটু বর্ধমানে। মানে 3টে জেলার সীমানা।
সব হয় না, মানে এর চাইতে সুখের জমি আর আশেপাশে। এই দ্বীপে রয়েছি, এই দ্বীপের মাটি মানে এটা মাটি না, এটা সোনা। আমি শুনে অবাক হয়ে গেছি, একটা জমিতে 3টে ফসল একসাথে লাগানো হয়েছে। আখ লাগানো হয়েছে, মুসুরি লাগানো হয়েছে, তার মধ্যে আবার কালো সর্ষে, হ্যাঁ সর্ষে লাগানো হয়েছে। একসাথে 3টে ফসল একবারে হচ্ছে, বিনা সেচে, কোনো জল লাগবে না। ছাঁচ দিলে কটা হয়? তাহলে সেচ দিলে কত হবে? তাতে কোনো সারও দেওয়া নেই, এইভাবে কই তোমার সাথে হয়েছে তাতে কোনো সারও দেওয়া নেই, না সার বেটার তলায় যা দিয়েছে মানে এত সুন্দর মাটি এই মাটি। এই জন্য বলছে এইটা সবচাইতে সোনার মাটি, সুখের মাটি। ব্যবস্থা হয় একটু কইলে ভালো হয়। অবশ্যই অবশ্যই, আমি তো সেইটাই চেষ্টা করবো। আপনি যদি আবার আসেন, কপি থেকে, মূলো থেকে, আলু থেকে, শাক থেকে আপনাকে সব দেখাবো। আপনার দুবো জান ভরে লিয়ে খাবেন। এক জমি থেকে এত কিছু হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখাবো আপনাকে। মানে এত সুন্দর ফসল হয় এখানে। আল্লাহ যদি আশায় আপনাকে আবার আসেন, সব দেখাবো। 1 বিঘে জমিতে যদি সে সবজি ঠিক মতো লাগায় 4-5 রকমের সবজি, তা 5 বিঘে সম্পত্তি শালি জমি, আমনের সম্পত্তি বলা যাবে। শালি জমি আর সোনা জমি, বুঝলেন? সোনা করা আছে, সোনা জমি, সোনা জমি, সোনা জমি, সোনা জমি বা সোনা মাটিও, সোনা মাটি, বুঝলেন? হ্যাঁ। তা শালি জমি বলে ওটা, সেই বলে বিয়ে করে শালি হয়। আমার বিবেক যদি মন থাকে তাহলে শালি হবে, হ্যাঁ, তোকে বলে শালি জমি। ওই যে সেই একটা ফসলে এমন ধান হবে, আর কিছু হবে না। আচ্ছা, কিন্তু এইটা সোনা, আর নাম হচ্ছে ওটা শালি জমি, ওই রেজিস্টার করে। আচ্ছা, ওই রেজিস্টার করে, রেজিস্টার করে, এই 3 গুণ রেজিস্টারি। এর দাম বেশি, শুধু ওই কারণেই দাম বেশি। সোনা তো এই জল যদি কিনে, তা আমার ওই সোনাই 5 বিঘে ভূমি এমন ধানে হবে না, 1 বিঘে জমির যে ফসল যেতে সে সোনাই হবে আমার কাগজে। আচ্ছা। জল কিনে ওই যে জমিটা গেলে আমি 12 রকম ফসল লাগিয়েছিলাম, 14 শতক জায়গা, 12 রকম। ওখানে ফটো তুলে গেছি কত না, 12 রকম ফসল লাগিয়েছিলাম একটা জমিতে। মানে এখানে 1 বিঘে জমিতে যা ধান হবে, নর্মাল অন্যান্য জায়গায় 5 বিঘে জমিতেও তত ধান হয় না। ধানের চাষ হয় না, ধান চাষ না ধান সবজি বলেন, সবজি, সবজি পেলে 5 বিঘে ভূমি ধান কিনলে হবে। এরকম মাপে এখানে ফসল হয়, মানে এত সুন্দর জমি, সোনা জমি। সেই জন্য বলছি এই জায়গাটা সোনা জমি। আর ওই দিকের যে জমি, ওখানে কিন্তু ওরকম ভালো ফসল হয় না, ওটাকে বলছে শালি জমি।